তাহলে আমরা এটুকু চোখ বুঝে মানে চোখ বন্ধ করে বলতে পারি, বিএনপি যদি এ ধরনের কোনো কার্যক্রম না নাই, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি বহাল রাখার, তাহলে আর খুব বড় জোর 1 মাস 10 দিনের মধ্যে আওয়ামী লীগ তার পূর্ণ রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারছে। আর যদি বিএনপি নেয় তাহলে কি হবে? যদি আইনে পরিণত হয় তাহলে আওয়ামী লীগ আজীবনের জন্য, মানে যতদিন না পর্যন্ত আবার নতুন আইন করে আওয়ামী লীগকে ফিরিয়ে না আনা যায় সেই পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে। বিএনপি কি সেই ঝুঁকি নিবে? জয় কি বলেছেন তার পোস্টে, একটু পড়ে শোনায় আপনাদেরকে। জয় তার পোস্টে এক জায়গায় বলছেন, যদি বিএনপি নেতৃত্বাধীন সরকার এই অধ্যাদেশকে অনুমোদন করে তাহলে এটি অন্তর্বর্তী সরকারের এডিটোরিয়ালিজম আইনের অপব্যবহারকে সমর্থন করবে, যা গণতন্ত্রকে ক্ষুণ্ণ করবে এবং আওয়ামী লীগকে রাজনৈতিক ও নির্বাচনী প্রক্রিয়া থেকে স্থায়ীভাবে বাদ দেওয়ার পথ প্রশস্ত করবে। এতে রাজনৈতিক দল নিষিদ্ধকরণের অসাধারণ ব্যবস্থা স্বাভাবিক হয়ে যাবে। তিনি বলছেন, আর অন্যদিকে যদি নবগঠিত সরকার অধ্যাদেশকে অনুমোদন না করে তাহলে এটি অন্তর্বর্তী সরকারের শত্রুতাপূর্ণ দৃষ্টিভঙ্গি থেকে দূরে সরে আসার ইতিবাচক পদক্ষেপ হবে এবং অধিকার সম্মত সংকীর্ণ অ্যান্টি টেরোরিজম ফ্রেমওয়ার্ক পুনরুদ্ধার করবে। এটি মনে করার কোনো কারণ নেই যে বিএনপি এদিকে পা দেবে। আমরা মোটামুটি এই পর্যায়ে এসে এটুকু নিশ্চিত করে বলতে পারি। এবং এটা তো ঠিক যে বিএনপি কখনোই আওয়ামী লীগ একটি নির্বাহী আদেশের মাধ্যমে তার রাজনৈতিক কার্যক্রম বন্ধ থাক বা বন্ধ করতে চায়নি, বা কোনো রাজনৈতিক দলকেও নিষিদ্ধ করতে চায়নি। এমনকি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান তিনি নিজে একাধিকবার কথা বলেছেন যে তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নন। আর যদি তিনি অন্য কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে থাকেন তাহলে একসময় বিএনপিকেও সেই ফাঁদে পড়া লাগতে পারে, স্পষ্টভাবে তিনি বলেছেন। এমনকি বলেছেন যে সজীব ওয়াজেদ জয় বা সাইমা ওয়াজেদ পুতুল দেশে মানুষ চাইলে তারা দেশে ফিরে এসে রাজনীতি করতে পারবে। এবং এ কথাও তো আমরা জানি যে ভারতের একটা প্রচ্ছন্ন সমর্থন বিএনপির প্রতি রয়েছে নির্বাচন অনুষ্ঠানের আগে থেকেই, এবং নির্বাচন অনুষ্ঠানের পরে তো ভারতের প্রধানমন্ত্রী তাদেরকে, মানে তারেক রহমানকে তার পরিবারের সদস্যদের নিয়ে ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছে। যাই হোক, কিন্তু এর মাঝখানে একটি বিষয় আছে, সেটি আমরা জানি যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসার একটা সুযোগ দেওয়ার, সেটি নরম শর্ত বলে শক্ত শর্ত বলে এই বিষয়টি আছে, ছিল। এবং সেই জায়গা থেকেই তো আওয়ামী লীগের ভোটাররা এই নির্বাচনে বিএনপিকে ভোট দিয়েছে। একটা ছোট অংশ যদিও জামাতের ভোট ব্যাংকে তাদের ব্যালট পেপারে সিল মেরেছে, এটাও সত্য কথা, যারা তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের মাধ্যমে নির্যাতিত হয়েছেন। তো আমরা তো দেখলাম যে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরই দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের যে কার্যালয়গুলো সেগুলো খুলে যাওয়া শুরু হলো। কোথাও কোথাও বিএনপি স্থানীয় নেতাকর্মীরাই আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া শুরু করলেন, আবার কোথাও কোথাও আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে নিজেরাই নিজেদের দলীয় অফিস খোলা শুরু করে দিলেন। অতএব আমরা এটুকু বলতে পারি যে আর 1 মাস 10 দিনের মধ্যে পূর্ণ মাত্রায় আওয়ামী লীগ তার রাজনৈতিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে। যদিও এর মধ্যে কোথাও কোথাও শুরু হয়েছে, তবে এটি অবশ্যই গণতন্ত্রের জন্য ভালো, অবশ্যই নিঃসন্দেহে। তারেক রহমান যে প্রতিশ্রুতিগুলো আমাদের সামনে দিচ্ছেন, আমরা চাই তিনি ইতিহাস হয়ে থাকুন, শুধু আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার ক্ষেত্রে নয়, এদেশের দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে, এদেশের যে অনিয়ম স্বেচ্ছাচারিতা রয়েছে সেগুলো প্রতিরোধের মাধ্যমে যদি তার সদিচ্ছাগুলো তিনি বাস্তবায়ন করেন, অবশ্যই তিনি ইতিহাসের অংশ হতে পারেন। আওয়ামী লীগ সরকার আজ বেশ খানিকটা অতীত হয়ে গেছে। আওয়ামী লীগ সরকারকে পেছনে ফেলে সামনে এসেছিল 1.5 বছরের বিতর্কিত অবৈধ ডক্টর ইউনূসের সরকার। আওয়ামী লীগ সরকারের কিছু বিতর্ক, কিছু দুর্নীতি, কিছু দুর্বৃত্তপনা ছিল, কিন্তু তার বাইরে গত 16 বছরে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের জীবনকে স্বাচ্ছন্দ্য দিয়েছে, উন্নয়ন দিয়েছে, অবকাঠামো দিয়েছে। কিন্তু আজকে প্রশ্ন আসছে যে আওয়ামী লীগ সরকারের পরিবর্তনটা কেন করতে হয়েছে? আওয়ামী লীগ সরকার পরিবর্তন করে একটা ভালো কিছু হবে? ওই যে দুর্বৃত্তপনা, দুর্নীতি বা অনিয়ম ছিল, ক্ষমতার দম্ভ ছিল, সেগুলোকে ছুঁড়ে ফেলে একটা ভালো কিছু হবে। কিন্তু আজকে যখন ইউনূস সরকার শেষ হয়ে গেছে, তখন বারবার প্রশ্ন আসছে
যে ইউনূস সরকার গত 1.5 বছরে আসলে কি দিয়েছে। আজ আমরা এমন এক চাঞ্চল্যকর তথ্য নিয়ে কথা বলবো যা শুনে আপনি স্তব্ধ হয়ে যাবেন। ডক্টর ইউনূসকে সামনে রেখে পর্দার আড়ালে কারা কলকাঠি নেড়েছে, কেন নির্বাচন পেছিয়ে দিতে মরিয়াছিল অন্তত 3 জন প্রভাবশালী উপদেষ্টার সিন্ডিকেট, মব সন্ত্রাস আর রাজপথের অস্থিরতার পেছনে কি তবে সরকারের ভেতরেই হাত ছিল? দৈনিক মানবজমিনের একটি বিস্ফোরক রিপোর্ট এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আজ আমরা ফাঁস করতে যাচ্ছি অন্তর্বর্তী সরকারের সেই অন্ধকারের গল্প। বন্ধুরা, আমি শুরুতেই বললাম যে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ এক নতুন স্বপ্ন দেখেছিল, কিন্তু ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার কি সেই স্বপ্ন পূরণ করতে পেরেছে? অনেকে বলছেন আওয়ামী লীগ আমলে যে বিতর্ক ছিল তা থেকে 100 গুণ বেশি বিতর্ক তৈরি করেছে এই অন্তর্বর্তী সরকার। বিশেষ করে সরকারের ভেতরের কিছু মানুষের অতি ক্ষমতা লিপ্সা পুরো পরিবর্তিত পরিস্থিতিটাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছিল, যার কারণে ডক্টর ইউনূসের সরকার প্রতি পদক্ষেপে ব্যর্থ হয়েছে। ইতিমধ্যেই নিশ্চয়ই মানবজমিনের এই রিপোর্টটা আপনাদেরও চোখে পড়েছে। এই রিপোর্টের শিরোনাম 3 উপদেষ্টা ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন, কিন্তু কেন? এই প্রশ্নে লুকিয়ে আছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটের গভীর রহস্য। রিপোর্টে বলা হচ্ছে অন্তত 3 জন উপদেষ্টা নির্বাচন বিলম্বিত করার নানামুখী খেলায় লিপ্ত ছিলেন। তারা ডক্টর ইউনূসকে এক প্রকার চাপে রেখেছিলেন যেন তিনি দ্রুত নির্বাচনের ঘোষণা না দেন। অন্যভাবে যদি বলেন, ডক্টর ইউনূসকে এক প্রকার বন্দী করে রেখেছিলেন এই 3 উপদেষ্টার সিন্ডিকেট। এখন প্রশ্ন জাগতে পারে, তারা কিভাবে এই চাপ সৃষ্টি করেছিলেন? রিপোর্টে উঠে এসেছে এক ভয়ঙ্কর তথ্য, মব সন্ত্রাস ছিল তাদের প্রধান হাতিয়ার। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। যখনই রাজপথে কোনো অস্থিরতা তৈরি হয়েছে, যখনই কোনো প্রতিষ্ঠানে হামলা হয়েছে বা তথাকথিত মব বিচার শুরু হয়েছে, তার পেছনে কি এই উপদেষ্টাদের উস্কানি ছিল? মানবজমিনের রিপোর্ট অনুযায়ী এই উপদেষ্টাদের কৌশলের অন্যতম হাতিয়ার ছিল মব সন্ত্রাস। তারা জানতেন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যত নাজুক থাকবে, নির্বাচন তত পিছিয়ে দেওয়া যাবে। তারা ডক্টর ইউনূসকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে এখন নির্বাচন দিলে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। আগস্টকে বিক্রি করে তারা বলতে চেয়েছিলেন যে আগস্টের চেতনা ধূলিসাৎ হয়ে যাবে। আরো আশ্চর্যের বিষয় হলো, ডক্টর ইউনূস নিজেও একসময় অসহায় হয়ে পড়েছিলেন। তার সামনে একগাদা সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছিল। এই সংস্কারের মোড়কেই মূলত ক্ষমতার মেয়াদ বাড়ানোর ছক আঁকা হয়েছিল। আপনারা কি খেয়াল করেছেন, প্রথম আলো বা ডেইলি স্টারের অফিসে যখন হামলা হয়েছিল তখন প্রশাসন কেন নীরব নির্বিকার ছিল? পুলিশের বড় কর্তারা কেন সময় মতো ব্যবস্থা নেননি? মানবজমিনের রিপোর্ট বলছে এর পেছনে ছিল সেই উপদেষ্টাদের নির্দেশ। এমনকি খোদ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকেও নাকি অন্ধকারে রাখা হয়েছিল। তিনি তখন ঘুমিয়েছিলেন বলে পরে এক সাংবাদিককে জানিয়েছিলেন। ভাবা যায়। এবার আসি ভূ রাজনীতির কথায়। এই 3 উপদেষ্টার লক্ষ্য শুধু ক্ষমতা ছিল না, তারা চেয়েছিলেন তাদের পছন্দের কোনো শক্তির হাতে ক্ষমতা হস্তান্তর করতে। তারা বিদেশি দূতাবাসগুলোতে গিয়ে কূটনীতিকদের বোঝানোর চেষ্টা করতেন যে এখনই নির্বাচন দিলে উগ্রপন্থী বা অপ্রত্যাশিত শক্তির উত্থান ঘটবে। এমনকি জনমত জরিপগুলো নাকি তারা নিজেদের মতো করে ম্যানিপুলেট বা প্রভাবিত করতেন। এখানে একটি রোমাঞ্চকর তথ্য আছে। একজন উপদেষ্টা দক্ষিণ এশিয়ার একটি দেশে গিয়ে নাকি একদিনের জন্য নিখোঁজ হয়ে গিয়েছিলেন। বাংলাদেশের মিশন তাকে খুঁজে পাচ্ছিল না। কেন এই রহস্যময় অন্তর্ধান? তিনি কার সাথে গোপন বৈঠক করেছিলেন? অন্যদিকে একটি আঞ্চলিক শক্তির চাপ আর নিজের রাজনৈতিক ভবিষ্যৎ চিন্তা করে ডক্টর ইউনূস শেষ পর্যন্ত নির্বাচনমুখী হতে বাধ্য হন। তার হয়তো ভয় ছিল নির্বাচন ভণ্ডুল হলে তার দীর্ঘদিনের অর্জিত পার্সোনাল ইমেজ বা ব্যক্তিগত পুঁজিপাতটা সব ধুলোয় মিশে যাবে। লন্ডন বৈঠক ছিল সেই নির্বাচনমুখী যাত্রার একটি বড় অংশ। কিন্তু মজার ব্যাপার হলো, সেই 3 উপদেষ্টা এই বৈঠকটিও বানচাল করার চেষ্টা করেছিলেন। কথায় কথায় আওয়ামী লীগের দুঃশাসনের কথা আসে। দুঃশাসন কাকে বলে, কত প্রকার, ইউনূস সরকার সেটি দেখিয়ে দিয়েছে। অন্তর্বর্তী সরকারের এই 3 উপদেষ্টার ভূমিকা কি আওয়ামী লীগের দুঃশাসন যেটাকে এরা বলে বা যারা বলে তার ধারে কাছে কি ছিল? মোটেই নয়। ভয়ঙ্কর ক্ষতিকর ছিল ইউনূসের 1.5 বছরের শাসন আমল। তারা প্রশাসনকে কবজা করে নিয়েছিলেন। এমনকি এক পর্যায়ে মনে হচ্ছিল
তারা ডক্টর ইউনূসকে সরিয়ে নিজেরা মসনদে বসবেন। দেশের রাজনৈতিক দলগুলো কিন্তু এই বিষয়টি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছিল, বিশেষ করে প্রধান রাজনৈতিক শক্তিগুলো ধৈর্য ধরে অপেক্ষা করেছে। বিশেষ করে বিএনপির কথা ইঙ্গিত করেছে মানব জমিনের এই রিপোর্টটি। তারা কোনো হঠকারী সিদ্ধান্তে পা দেয়নি বলেই হয়তো আজ আমরা নির্বাচনের পথে এগোতে পেরেছি, নইলে আজও নির্বাচন হতো না। কিন্তু এই যে 1.5-2 বছরের অস্থিতিশীলতা, মব জাস্টিসের নামে মানুষের ওপর অবিচার, এর দায় কে নেবে? এই উপদেষ্টাদের নাম কেন প্রকাশ করা হচ্ছে না? জনতা জানতে চায় কারা সেই কালপ্রিট যারা মানুষের স্বপ্ন নিয়ে সিনেমিনি খেলা খেলেছে। আমরা আশা করব, আমরা প্রত্যাশা করব, যেহেতু একটি নতুন সরকার, একটি রাজনৈতিক সরকার গঠিত হয়েছে, বিএনপি সরকার এই সমস্ত উপদেষ্টাদের নামে যেসব অভিযোগ উঠছে সেই সব অভিযোগ আমলে নেবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তাহলে বিএনপির প্রতি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের এই যে 1.5 বছরের যে দুঃশাসন দেখেছে বাংলাদেশের মানুষ, তাহলে কিন্তু বিএনপির উপরে খুশি হবে মানুষ। ডক্টর ইউনূসের দুঃশাসনের কারণে মানুষ কিন্তু বারবার বলবার সুযোগ পেয়েছে যে আগেই ভালো ছিলাম। আওয়ামী লীগের কথা কিন্তু গত 1.5 বছরে বারবার স্মরণ করেছে। ডক্টর ইউনূসের মতো ব্যক্তিকেও যখন তার উপদেষ্টারা ব্ল্যাকমেইল করতে পারেন কিংবা বিভ্রান্ত করতে পারেন, তখন বুঝতে হবে ঘুণ পোকা আমাদের সিস্টেমের কতটা গভীরে। মানব জমিনের এই রিপোর্টটি আমাদের চোখ খুলে দিয়েছে। সময় এসেছে এই ছদ্মবেশী বিপ্লবীদের মুখোশ উন্মোচন করার। দর্শক, আপনারা কি মনে করেন এই 3 উপদেষ্টা আসলে কারা? কমেন্ট করে আমাদের জানান। আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।